আসেন একটা একটা করে টপিক আলোচনা শুরু করি এবং শেষ করি। প্রথম টপিক হলো হরকত। এখন হরকত কি জিনিস আমি একদম বাংলা ভাষায় আপনারা যেভাবে বুঝবেন ওইভাবেই বোঝানোর চেষ্টা করি। হরকত বলা হয় হলো, দেখেন আমরা যখন বাংলা ভাষায় কোনো কিছু লিখি তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু আকার, রস্যইকার, রস্যৌকার এগুলো ব্যবহার করা লাগে, রাইট? ম্যাক্সিমাম ওয়ার্ড গুলোতে কিন্তু এরকম আকার, রস্যইকার, রস্যৌকার এগুলো ব্যবহার করতে হয়। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোতে আকার, রস্যইকার, রস্যৌকার লাগে না, কিন্তু বেশিরভাগ ওয়ার্ড গুলোতেই কিন্তু কি লাগে, আকার, রস্যইকার, রস্যৌকার গুলো লাগে। এবং এই আকার, রস্যইকার, রস্যৌকার এগুলোই কিন্তু শব্দের বলা চলে যে পরিপূরক বা শব্দকে পূর্ণতা দান করে। যেমন আমি যদি এখন লিখতে চাই অজু, আমি লিখতে চাই অজু, আরবিতেও শব্দটা যাতে পূর্ণতা পায় দ্যাটস ওয়াই আমাদের ওইখানেও আকার, রস্যইকার, রস্যৌকার ব্যবহার করতে হবে। এবং প্রত্যেকটা ভাষাতেই এইভাবে আকার, রস্যইকার, রস্যৌকারের ব্যবহার রয়েছে। এখন আপনারা জানি অনেকে প্রশ্ন করবেন যে তাহলে ইংরেজিতে তো কোনোদিন আকার, রস্যইকার, রস্যৌকার দেখলাম না। স্যার আপনি যে বললেন যে সব ভাষায় আকার, রস্যইকার, রস্যৌকার লাগে, তাহলে ইংরেজিতে কোথায়? আসলে দেখেন, ইংরেজিতে যদিও কোনো আকার, রস্যইকার, রস্যৌকার নাই, তবে ইংরেজিতে কিন্তু 5টা ওয়ার্ড আছে, 5টা লেটার আছে, যে লেটার গুলো আকার, রস্যইকার, রস্যৌকারের মতো কাজ করে থাকে। সেই 5টা লেটারকে একত্রে বলা হয় ভাওয়েল। আপনার শোনার বিষয় বা দেখার বিষয় ইংরেজিতে। আচ্ছা, আমি ইংরেজি থেকেই আসি। ইংরেজিতে দেখেন এখানে টোটাল 5টা অক্ষর, এ, ই, আই, ও, ইউ। এই 5টা অক্ষরের মাধ্যমে কিন্তু আকার, রস্যইকার, রস্যৌকার এগুলো যা যা লাগে সব দেওয়া হয়। আপনি যদি বাংলায় চিন্তা করেন, বাংলায় কিন্তু এই সংখ্যা আরো বেশি। আকার, রস্যইকার, রস্যৌকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ঔকার, ঔকার, অনেকগুলো কার, তাই না? তারপরে অনেকগুলো ফলা আছে। তো দেখেন বাংলাতে কতগুলো কার, ইংরেজিতে 5টা ওয়ার্ড, 5টা লেটার, যেগুলোর মাধ্যমে এই আকার, রস্যইকার, রস্যৌকার গুলো দেওয়া হয়। তো এখন প্রশ্ন আসবে যে তাহলে আরবিতে কয়টা? আরবিতেও কি অনেকগুলো হবে? উত্তর হচ্ছে যে না, আরবিতে অনেকগুলো না, আরবিতে হলো জাস্ট মাত্র 3টা। কারণ আরবি ভাষা হলো সবচেয়ে সহজ ভাষা। সবচাইতে সহজ ভাষা কি? আরবি। কিন্তু আমরা তো আরবি আরব দেশে জন্মগ্রহণ করি না, দ্যাটস ওয়াই ধরেন আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ভাষাকে বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে আরবির মতো সহজ কোনো ভাষা নেই। আরবি হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। আচ্ছা, তো আরবিতে টোটাল 3টা কার। আরবিতে টোটাল কয়টা কার? 3টা কার। প্রথমটা হলো আকার, দ্বিতীয়টা হলো রস্যইকার এবং তৃতীয়টা হলো রস্যৌকার। এই 3টা কার, এগুলো ছাড়া আর অন্য কোনো কার নাই। ঠিক আছে? দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, রিকার, একার, ঐকার এগুলো নাই। হ্যাঁ, জাস্ট গুলো কিভাবে আসবে? এগুলো কি বাংলার মতো বা হরফের সাথে এইভাবে আকার দিয়ে আসবে? উত্তর হচ্ছে যে না, এইভাবে আসবে না। আরবিতে এই কারগুলো বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হয় আলাদা 3টা। প্রথম চিহ্নটা এরকম বৃষ্টির ফোঁটার মতো বাঁকা হয়ে হরফের উপরে আসে। এই যে দেখেন, বৃষ্টির ফোঁটার মতো বাঁকা হয়ে যখন হরফের উপরে আসে তখন এই চিহ্নটাকে বলা হয় হইলো জবর। এটাকে কি বলা হয়? জবর। আর জবরটা কিসের কাজ করে? জবরটা হলো আকারের কাজ করে। জবরটা কিসের কাজ করে? আকারের। এরপরে দ্বিতীয় যে চিহ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে সরি, রস্যইকার। এখন রস্যইকারটা কিভাবে আসবে? রস্যইকারটাও একদম সেম এই জবরের মতোই, তবে এখানে পার্থক্যটা হলো জবরটা আসে হরফের উপরে আর জেরটা আসে হলো হরফের নিচে। বাকিটা এটা হলো রস্যইকারের কাজ করে। আর এই চিহ্নটার নাম হলো জের। এই চিহ্নটার নাম কি? জের। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রস্যৌকার। এই রস্যৌকারটা আরবিতে কিভাবে আসবে? রস্যৌকারটা আরবিতে আসবে হলো এই যে এইভাবে, ওয়াওয়ের মতো। আর এটাকে বলা হয় হলো পেশ। এটাকে কি বলা হয়? পেশ বলা হয়। আর এই এক জবর এক জের এক পেশকে আবার সমষ্টিগতভাবে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। এক জবর একে হরকত বলা হয়। এখন এক জবর এক জের এক পেশকে যে হরকত বলা হয়, এটা কি আমাদের মুখস্থ করা জরুরি? উত্তর হচ্ছে যে না, মুখস্থ করা। হরকতের উচ্চারণ গুলো অলওয়েজ দ্রুত পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ গুলো তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, এটা কিভাবে তাড়াতাড়ি পড়া, এটা আমরা ওই যে সামনে এখন অনুশীলনের মাধ্যমে দেখি, আসেন। আচ্ছা, তো আমরা ফার্স্টে একটা হরফ লিখে নিলাম। এই হরফটা লিখি, হরফের নাম হলো বা। হরফের নাম কি? বা। এখন এই বা হরফের উপরে একটা আসলো জবর। এখন আমরা এটাকে কিভাবে পড়বো? তো এই হরফের নাম হলো বা। সবসময় মনে রাখবেন যে হরফের যে নাম, ওই নাম থেকে সবসময় প্রথম অক্ষরটা নিয়ে আসতে হয়, প্রথম অক্ষরটা। তো আমরা এখানে প্রথম অক্ষরটা নিয়ে আসলাম। আর বা হরফের উপর আছে জবর। বা হরফের উপরে কি আছে? জবর। তাহলে আমরা দিব কি? একটা আকার। কারণ এই স্লাইডে খেয়াল করেন, জবর থাকলে আকার হয়, জের থাকলে রস্যইকার হয়, আর পেশ থাকলে রস্যৌকার হয়। এটা কিন্তু আমরা শিখছি।
তো এখানে বা থেকে আমরা ব নিয়ে আসলাম, বা হরফের উপরে জবর আছে, এখানে আমরা এই কারণে আকার দিয়ে দিছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা হরফ লিখি। তাহলে আমরা এখানে আগে জিম লিখে নিলাম। এখন এই জিম হরফের নিচে আসছে একটা জের। জিম হরফের নিচে কি আসছে? একটা জের। এখন আমরা কি করব? সব সময় মনে রাখবেন, হরফটাকে বাংলায় লিখলে যা হয় তার প্রথম অক্ষরটা নেওয়া যায়। তো এই যে আমরা বর্গীয় জটা এখানে, আরেকটা উদাহরণ দেখি আমরা আমরা তাহলে কি হলো? মো জবর বা। আপনি আগে হরফটা পড়বেন, জবর বা। দ্বিতীয়টা দেখেন, এখানে আছে জিম, আর জিমের নিচে আছে জের। তাহলে আমরা পড়বো জিম জের জি, জিম জের জি, জিম জের জি। আচ্ছা আচ্ছা, তারপরে 3 নম্বর। আমি শিওর না, কথাটা ছিল যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই কথাটা বলছিলাম। তো যদি টান দিয়ে ফেললাম তাহলে কিন্তু পড়াটা 100% গলত হয়ে যায় বা ভুল হয়ে যায়। সবসময় মনে রাখবেন, যে কোনো হরফের উপরে আপনি যদি একটা জবর দেখেন, যে কোনো হরফের উপরে যদি নিচে যদি আপনি একটা জের দেখেন, যে কোনো হরফের উপরে আপনি যদি একটা পেশ দেখেন, তাহলে আপনি বুঝে নিবেন যে এখানে হরকত আসছে। আর হরকত আসলে করণীয় হলো তাড়াতাড়ি করে ফেলা, দেরি করার কোনো সুযোগ নেই। হরকত আসলে করণীয় হলো দ্রুত করে ফেলা, দ্রুত দ্রুত দ্রুত। যেমন বাজবর বা, তাজবরটা, সাজবর সা, এভাবে। মিমজের মি, লামজের লি, নুনজের নি, এভাবে দ্রুত। হ্যাঁ, কেউ যদি বলে মিম পেশ মু, বা পেশ বু, তা পেশ দু, তাহলে এই পড়াটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, এরপরে আসেন, আমরা এখন কনসেপ্ট ক্লিয়ার, এখন আমরা সরাসরি উদাহরণে চলে যাব। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হলো আলিফ হরফ আছে না, একটা আলিফ। আলিফ হরফের সাথে যদি জবর, আলিফ হরফের সাথে যদি জের, আলিফ হরফের সাথে যদি পেশ আসে, তখন এই আলিফটাকে হামজা বলতে হয়। মানে আগে তো বলতাম আলিফ, এখন বলবো হামজা জবর আ। উচ্চারণ কিন্তু এই আলিফের মতোই। যেমন আলিফ হলে স্বরে এই যে আলিফ, আচ্ছা, আমি লিখে দেখাই। আলিফ, আলিফ হলে কি করা যায়? স্বরেও আনা যায়, তো এখানে স্বরেও আনলাম। আর এখানে জবর আছে, জবর থাকলে আকার হয়, তো এই যে আ, এটাই কিন্তু হবে। খালি পার্থক্যটা হবে আলিফটাকে হামজা ধরে বানান করবেন, এছাড়া আর কোনো কিছু না। মানে আগে পড়তেন আলিফ জবর আ, এখন পড়বেন হামজা জবর আ। ক্লিয়ার? আগে পড়তেন আলিফ জের ই, এখন পড়বেন হামজা জের ই। আলিফ পেশ উ, এটা না পড়ে পড়বেন হামজা পেশ উ। ঠিক আছে? মানে উচ্চারণে কোনো পরিবর্তন নাই, জাস্ট শুধু বানানটা যখন আমরা করব তখন আলিফটাকে হামজা ধরবো, দ্যাটস ইট। আচ্ছা, ক্লিয়ার? আসেন এবার হলো আমরা উদাহরণ দেখে আলোচনা শেষ দিকে যেতে থাকি। আমরা এখন বাক্য শব্দ গঠন করব আর কি। আচ্ছা, এখানে হরফ টোটাল 3টা, তাই না? প্রথম হরফের নাম হলো হা, দ্বিতীয় হরফের নাম হলো সিন, এবং তৃতীয় হরফের নাম হলো বা। হা, সিন, বা, 3টা হরফ, তাই না? তাহলে হা থেকে আমরা এখানে হটা নিয়ে আসবো। এখন দেখেন তো, হা এর উপরে কি আছে? জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে? কি আছে বলেন? জবর। আর আমরা হরকতেই 99% মানুষের ভুল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আবার শোনেন কি বললাম, হরকত হলো সবচেয়ে সহজ পড়া আরবিতে, কিন্তু এই হরকতেই সবচেয়ে বেশি ভুল হয়। ম্যাক্সিমাম মানুষ এই হরকত গুলোতে টান দিয়ে ফেলেন। আসলে ক্লাস দেখে মনে হতে পারে অনেক সহজ, আসলেই সহজ, বাট কোরআনে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, যে এই জায়গাগুলোতে কিন্তু টান হয়ে যায়। তাই খুব সতর্কতার সাথে পড়তে হবে। যখন আপনি সতর্ক হয়ে পড়বেন, বাখিলা, বা জবর বা, খজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, এভাবে পড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো টান না হয়ে যায়। কেউ যদি এভাবে পড়েন বাখিলা, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কেউ যদি বলেন বাখিলা, এটাও সম্পূর্ণ ভুল। কেউ যদি বলেন বাখিলা, এটাও সম্পূর্ণ ভুল। মনে রাখবেন, কোনোখানে টান হবে না। টানের ক্লাস আসবে, টানের ক্লাস আসলে তখন আমি দেখাই দিব যে কোথায় কোথায় টান হবে। আপাতত আজকের ক্লাসে আমাদের কোনো টান নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে লাস্ট উদাহরণ দেখি আমরা। হরকতে আকার দিলাম, আকার, তাহলে কি হলো? কুতিলা। আর আরবিতে বানানটা করবেন কিভাবে? কপ্পেশ কু, তাড়াতাড়ি। হ্যাঁ, এভাবে না, কপ্পেশ কু, এভাবে না, কপ্পেশ কু, তাজের দি, পতি, লামজবল্লা, কুতিলা। মনে থাকবে? কুতিলা, এভাবে দ্রুত করে ফেলতে হবে। তাহলে হরকতের কনসেপ্টটা আমি যদি আরেকবার রিভাইজ করি আপনাদের জন্য, সেটা হলো এক জবর এক জের এক পেশকেই মূলত হরকত বলা হচ্ছে।
আর হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়তে হবে। হরকত হলো তিনটা জিনিসের সমন্বয়, জবর, জের এবং পেশ। জবর আসলে হরফের সাথে আকার হয়, জের আসলে হরফের সাথে রস্যইকার হয়, এবং পেশ আসলে হরফের সাথে রস্য উ কার হয়। মনে থাকবে তো? আচ্ছা, আর কোনো কিছুই না, সেম ওইটাই, জাস্ট এক জবরের জায়গায় দুই জবর, জাস্ট এইটুকুই, আর কোনো কিছু না। আগে আপনি পড়েছেন এক জবর, আপনি পড়েছেন এক জের, আপনি পড়েছেন এক পেশ, ঠিক আছে? আর তানবিন মানে হইলো এক জবরের জায়গায় হবে দুই জবর, এক জেরের জায়গায় হবে দুই জের, আর এক পেশের জায়গায় হবে দুই পেশ। দ্যাটস ইট। বলেন সহজ কিনা? কোনো জটিলতা আছে কিনা বলেন? দিবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে, মনে থাকবে? আর আপনাদেরকে যদি প্রশ্ন করি তানবিন কাকে বলে, আপনারা উত্তর দিবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। খাতা কলমে লিখে নিয়েন, হ্যাঁ, যাতে এই বিষয়গুলো হারিয়ে না ফেলেন। আমি সবাইকে অনুরোধ করবো খাতা কলমে অবশ্যই নোট ডাউন করবেন, অন্যথায় হারিয়ে ফেলবেন। আর যদি খাতা কলমে নোট করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের যে বই আছে এই বইটাও নিয়ে নিতে পারেন, বইয়ের মধ্যে এগুলো লেখা আছে। তো যাদের সম্ভব হয় বই নিয়ে নিয়েন, আর সম্ভব না হলে নোট করে নিয়েন। আর যদি দেশের বাহিরে থাকেন তাহলে সফট কপি আমাদের এটা কিনতে পারেন, 100 টাকা পড়বে। তো যেটা সুবিধা হয় যার ক্ষেত্রে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। তবে এই দুই বান্দা এক জায়গায় আবার একমত। বলতে পারেন কোন জায়গায় একমত? আশা করি অনেকে ধরে ফেলছেন, আবার অনেকে বুঝেন নাই কোন জায়গায় একমত। তারা হরকতেও কোনো টান দেওয়া যাবে না, তানবিন বলছে আমার এখানেও কোনো টান দেওয়া যাবে না, মানে হরকত এবং তানবিন দুইজনেই এই জায়গাটাতে একমত হয়েছে। মনে থাকবে? হরকত যখন আপনি পড়বেন তখন আপনি কোনো ধরনের টান দিতে পারবেন না, যখন আপনি তানবিন পড়বেন তখন আপনি কোনো ধরনের টান দিবেন না। মনে থাকবে? এই হলো হরকত এবং তানবিনের সিমিলারিটিস। আর পার্থক্যটা হইলো হরকত হলো এক জবর এক জের এক পেশ, তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন আসেন আমরা দেখবো যে তানবিন গুলো কিভাবে পড়তে হয়। দ্বীপের জোন এইভাবে চলবে। ক্লিয়ার? তো এই হলো, যেমন আপনি বললেন বা দ্বীপেশ বুন, বা দুই জবর বান, তা দুই জবর তান, এরকম পড়া যাবে? এরকম কিন্তু পড়া যাবে না। মনে রাখবেন, হরকতেও কোনো টান হয় না, তানবিনেও কোনো টান হয় না। হরকতেও কোনো টান হয় না, তানবিনেও কোনো টান হয় না। এবার আসলে আমরা হলো তৃতীয় হরফের নাম হলো দাল, চতুর্থ হরফের নাম হলো আলিফ। আচ্ছা, তাহলে প্রথমে জিম থেকে আমরা বর্গীয় জ নিয়ে আসবো। এখানে আমরা বর্গীয় জ নিয়ে আসলাম। এখন জিমে আছে জবর, তাই না? জিমের কারণে আমরা দিব একটা আকার, আকার দিলাম। আর দ্বিতীয় যে জবর, তো এইখান থেকে আমাদের আবার নতুন আরেকটা নিয়ম শুরু হচ্ছে, যেটা আপনারা সবাই মনে রাখবেন। সেটা হলো আরবিতে যদি আপনি এমন কোন হরফ দেখেন যেই হরফের সাথে জবর জের পেশ জজম সাকিন তাসদীদ মানে কিচ্ছু নাই, একদম খালি, তখন ওই হরফটা বাদ পড়ে যায়, ওই হরফটাকে পড়তে হয় না, ওই হরফটা টোটালি বাদ। এখানে যে আলিফটা আছে আলিফটা বাদ, এটা আমাদের পড়তে হচ্ছে না। তাহলে এইটুকুই, যা সাদান। আর টান দেওয়া যাবে, যা সাদান পড়া যাবে, অথবা যা সাদান এরকম পড়া যাবে? কোনোটাই কিন্তু পড়া যাবে না, দ্রুত যা সাদান যা সাদান। আচ্ছা, সেকেন্ড উদাহরণ দেখি আমরা।